দর্শক, বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি, তাকে বলা যায় যে বিদায়ী রাষ্ট্রপতি। নতুন সরকার সংসদ অধিবেশনে যাওয়ার পরে হয়তো বর্তমান রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করবেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং তিনি নির্বাচনের আগে সেই আভাস দিয়েও দিয়েছেন যে তিনি নতুন সরকারের পথে বাধা হয়ে থাকতে চান না, তিনি পদত্যাগ করবেন। কিন্তু নির্বাচনের মাত্র কয়েকদিন পরেই 12 তারিখে নির্বাচন হলো, 10-11 দিন পরে কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি যে বোমা ফাটালেন, সেই বোমা নিয়ে আলোচনা একটা ভিডিওতে শেষ করাটা অনেক বেশি কঠিন হবে। আজকের কালের কণ্ঠে মহামান্য রাষ্ট্রপতি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে অনেকগুলো বিষয় উঠে এসেছে। সেখানে একটা ভয়াবহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে এই সরকারের, বিগত সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যে বিদেশ সফর করেছেন, সেই বিদেশ সফর একটাও কোনো দেশের আমন্ত্রণে তিনি সফর করেননি। কিন্তু অন্যদিকে অন্তত 2টি বিদেশ সফরের কথা মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, যেখানে তার অর্থাৎ রাষ্ট্রপতির আমন্ত্রণ ছিল, কিন্তু প্রফেসর ইউনূস তাকে যেতে দেননি। আবার প্রফেসর ইউনূসের বিদেশ ভ্রমণ শেষে এসে রাষ্ট্রীয় যে আচার, সেই আচার অনুযায়ী তিনি কাজও করেননি, সেই কথাও বলেছেন। চলুন একটু জেনে দেখি আমাদের সাবেক প্রধান উপদেষ্টা নিজের কাজে বিদেশ সফরের রেকর্ড করেছেন ক্ষমতায় থাকতে, যেখানে বিদেশি কোনো সরকার প্রধানের আমন্ত্রণ ছিল না, অথচ বিদেশি সরকার প্রধানের আমন্ত্রণ মহামান্য রাষ্ট্রপতির বেলায় থাকলেও তাকে কেন যেতে দেয়া হয়নি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম, মহামান্য রাষ্ট্রপতি তার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি একেবারে স্পেসিফিকলি 2টি ঘটনা বলেছেন যে 2টি দেশ থেকে তার আমন্ত্রণপত্র এসেছিল, যেটা তাকে দেখানো হয়েছে। এর বাদে আরও আমন্ত্রণ ছিল কিনা সেগুলো তাকে দেখানোই হয়নি, কিন্তু তাকে সেই 2টি জায়গাতেও যাইতে দেওয়া হয়নি। একটা কসোভোতে, একটা কাতারের মতো গুরুত্বপূর্ণ দেশের আমিরের আমন্ত্রণ, সেই আমন্ত্রণেও প্রফেসর ইউনূস মহামান্য রাষ্ট্রপতিকে যেতে দেননি। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে কসোভোতে একটা অ্যাসেম্বলিতে কি নোট উপস্থাপনের জন্য তারা আমাকে ডেকেছিল, কসোভো সরকার থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, রাষ্ট্রপতির কাছে আমন্ত্রণ এসেছিল, কিন্তু সরকার সেখানে যেতে দেয়নি আমাকে। সরকার আমাকে নিষেধ করেছে, আমাকে দেশে যেতে দেবে না। এছাড়া বলেছেন যে কাতারের আমির তাকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু কাতারেও তাকে যেতে দেয়া হয়নি। কাতারের আমিরের আমন্ত্রণপত্রটা যখন বঙ্গভবনে যায়, সেই আমন্ত্রণপত্রের সঙ্গে আরেকটা চিঠি ফরেন মিনিস্ট্রি থেকে আরেকটা চিঠি দিয়ে পাঠানো হয়, যে চিঠিটা লেখা এরকমভাবে যে কাতারের আমিরকে তিনি পাল্টা চিঠি লিখছেন যে আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, এই মুহূর্তে বিদেশ সফর করা আমার পক্ষে সম্ভব নয়। এরকম একটা চিঠি রাষ্ট্রপতি কাতারের আমিরকে দেবেন, এরকম একটা চিঠি লিখে তার কাছে পাঠানো হয়েছে যে এই চিঠিতে আপনি সই করে দেন, এই চিঠিটা কাতার দূতাবাসে দিয়ে দেয়া হবে। অর্থাৎ প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি কি বলবেন না বলবেন সেটা লিখে পাঠিয়ে দিয়েছেন, লিখে পাঠিয়ে দিয়ে তাকে বলেছেন যে এখানে সই করে দেন। মহামান্য রাষ্ট্রপতি সেখানে সই তো করেননি, সেখানে একটা জিজ্ঞাসাবোধ চিহ্ন দিয়ে ফেরত পাঠিয়েছেন চিঠিটা এবং পাল্টা চিঠি দিয়েছেন যে এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ, শিষ্টাচার বহির্ভূত আচরণ একজন রাষ্ট্রপতির সঙ্গে আপনারা করেন কিভাবে, ভবিষ্যতে যেন এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড করা না হয়। পাল্টা চিঠি তিনি পাঠিয়েছিলেন এবং পাল্টা চিঠি পাঠিয়েছিলেন। পাঠানোর পরে যেটা রাষ্ট্রপতি বলছেন যে এরপরে কসোভো এবং কাতারের যে আমন্ত্রণ, এরপরে আর কোনো আমন্ত্রণ এসেছিল কিনা আমাকে এরপরে জানানোও হয়নি। যে চিঠি আমি পাল্টা চিঠি পাঠিয়েছিলাম, সেই চিঠিরও উত্তর আমাকে আর দেয়া হয়নি। অথচ আমরা দেখেছি যে প্রফেসর ইউনূস অন্তত 13-14 বার বিদেশ সফর করেছেন, একটি সফরেও বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের
ধরনের কিংবা রাষ্ট্রের কোনো আমন্ত্রণ ছিল না। বিনা আমন্ত্রণে তিনি বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন সভা সেমিনারে যোগ দেওয়ার জন্য তিনি গিয়েছেন এবং বলা হয় যে বেশিরভাগই তার ব্যক্তিগত সফর ছিল। একমাত্র ইউএনএ সফর ছাড়া সবগুলো সফরই ব্যক্তিগত ছিল। এটা ওই সময়ই বিভিন্নভাবে গণমাধ্যমে উঠে এসেছে। কালের কণ্ঠের সাক্ষাৎকারে যে কথাটা তিনি আরও বলেছেন সেটা হচ্ছে যে এই যে রেকর্ড পরিমাণ বিদেশ সফর করেছেন প্রফেসর ইউনূস, রাষ্ট্রীয় নিয়ম হচ্ছে বিদেশ সফরের আগে এবং বিদেশ সফর থেকে ফিরে এসে, অন্ততপক্ষে বিদেশ সফর থেকে ফিরে এসে রাষ্ট্রপতিকে সেই সফরের ব্যাপারগুলো লিখিত এবং মৌখিকভাবে জানানোর কথা। এটা নিয়ম, রাষ্ট্রের নিয়ম যে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা বিদেশ সফর করে ফিরে অন্তত যাওয়ার আগেও দেখা করার কথা, কিন্তু সেটা যদি না পারেন ফিরে এসে অন্তত সেই সফরে কি হলো, কি কথা হলো, কি সিদ্ধান্ত হলো সেই ব্যাপারগুলো রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সেগুলো রাষ্ট্রপতিকে ব্রিফ করবেন। একটি সফরের পরেও প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি এবং সেই শিষ্টাচার তিনি দেখাননি। যেখানে বিনা দাওয়াতে তিনি বিদেশ সফর করে রেকর্ড করেছেন সেখানে তার অবশ্য কোনো রিপোর্ট দেওয়ার কিছু ছিল না। সেই কারণেই হয়তো রাষ্ট্রীয় যে নিয়ম, সংবিধানের যে নিয়ম, সেই নিয়ম তিনি মানেননি। তিনি যখন মানেননি, এই নিয়মগুলো মানেননি, অপরপক্ষে তিনি রাষ্ট্রপতি বলেছেন যে একজন উপদেষ্টা বিদেশ সফরে গিয়ে দেখলেন যে বিদেশি মিশনে আমার ছবি টাঙানো, বিদেশি মিশনের নিয়মই হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধানের ছবি থাকবে। সেই ছবি দেখে তিনি রেগে গেলেন, রেগে গিয়ে সেই ছবি নামিয়ে ফেললেন, গালাগালি করলেন। তারপরে দেখলাম যে এক রাতের মধ্যে সারা পৃথিবীতে আমাদের যত মিশন আছে, হাই কমিশন আছে, সেখান থেকে আমার ছবি নামিয়ে দেয়া হলো এবং আমাকে অপমানিত করা হলো। এই ব্যাপারে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠিও পাঠিয়েছিলাম, সেই চিঠিরও কোনো উত্তর দেয়া হয়নি। অর্থাৎ আমরা যদি এই ব্যাপারটাকে সংক্ষিপ্ত করি তাহলে প্রফেসর ইউনূস বিনা দাওয়াতে বিদেশ ভ্রমণের রেকর্ড করেছেন। তিনি মহামান্য রাষ্ট্রপতিকে এসে রিপোর্ট করেননি একদিকে, আর একদিকে মহামান্য রাষ্ট্রপতিকে সরাসরি বিভিন্ন দেশের প্রধান আমিরেরা দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতে মহামান্য রাষ্ট্রপতিকে যেতে দেওয়া তো হয়নি, তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন এরকম চিঠি রাষ্ট্রপতি যেন সিগনেচার করে দেয় সেটা পাঠিয়ে দেবে সেই দূতাবাসে, এরকম চিঠি পাঠিয়ে অধ্যত্ব প্রকাশ করা হয়েছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি এটাও বলেছেন কালের কণ্ঠকে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কি এমন ব্যস্ততা থাকতে পারে রাষ্ট্রীয়, যে কারণে তিনি বিদেশ সফর করতে পারবেন না। দর্শক, বুঝতে পারছেন প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে কি কি হয়েছে? যদি বুঝে থাকেন তাহলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।